আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা। ইকরান একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে ক্লাস হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সাধারণত এটা খুবই সহজ, কিন্তু আমরা যদি এটা সহজভাবে বোঝাতে পারি তাহলে তোমরা অবশ্যই সহজভাবে বুঝতে পারবা। সিম্পল আর কমপ্লেক্স কম্পাউন্ড যদি আমি একটু কথায় বলি, তারপরে যদি এক্সপ্লেনেশনটা বলি, তাহলে তোমরা বুঝতে পারবা। সিম্পল সেন্টেন্স আমাদের একটা সেন্টেন্স সহজভাবে যদি একটা সেন্টেন্স মেক করা থাকে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স কমা দিয়ে দুইটা সেন্টেন্স লেখায়, কমার আগে একটা সেন্টেন্স, কমার পরে একটা সেন্টেন্স, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর 3 নম্বর হলো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সেন্টেন্স হবে, মাঝখানে অ্যান্ড, অর অথবা বাট। এই তিনটা দ্বারা এই তিনটা সো ডট ডট দ্যাটের ক্ষেত্রে আমরা অ্যান্ড সো ইউজ করতে পারি। তার মানে অ্যান্ড, অর, বাট এগুলা দিয়ে সাধারণত কম্পাউন্ড সেন্টেন্স মেক করা হয়। তাহলে আজকে তোমাদের সাথে ক্লাস হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো তোমাদের সবাইকে দেখার জন্য আমন্ত্রণ। ওয়েলকাম টু মাই ইকরন একাডেমি অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং ভিউয়ার্স। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব সিম্পল কমপ্লেক্স এন্ড কম্পাউন্ডিং। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু গুরুত্বপূর্ণই নয়, এটা কিন্তু সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আমাদের দরকার হবে, আমাদের কথা বলতে দরকার হবে এবং আমাদের সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড আমরা কিন্তু একের পর এক রূপান্তরিত করতে পারবো। এই কারণে যারা এখনো ক্লাসটা করতেছো না, তোমরা ভুল করতেছো। তো তোমরা ক্লাস করবা, পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দিবা। ওকে, তো আজকে ক্লাসের সামারিটা যদি একবার করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে পড়াটা আমরা কিভাবে কতটুকু করব। একদম সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ওকে, তো এটা হলো সিম্পল। আজ আমরা ফার্স্টে জানবো সিম্পল কি, তারপরে জানবো আমরা কমপ্লেক্সটা কি, তারপরে জানবো আমরা কম্পাউন্ড কি, এরপরে জানবো আমরা ক্লোজ কি, এরপরে জানবো ফাইনিটিভ ভার্ব কি। ওকে, এগুলো জানার পরে আমাদের রুল আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুলটা সেটা আমরা শিখবো। সেটা হচ্ছে কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড, মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এটা সবচেয়ে সহজ করে আমি এটা প্রায় 17টার মতো রুল রাখছি। তোমরা আগে ঘাবড়িয়ে যেও না যে ভাই 17টা রুল, তার মানে 17টা রুল যেটা রাখছি তোমরা একবার করে দেখলে তোমাদের কভার হয়ে যাবে। যেমন 1 2, এই যে 3 4, এই যে 5 নাম্বার, 6 7, সহজ করে তোমাদের বোঝানোর জন্য এটা আমি করেছি। 8 নাম্বার, 9 আছে, 10 11 12 13, এই যে বাকিগুলো 14 15 16 17 এবং লাস্ট অন 18, এবং আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিউয়ার্স হবে। ওকে, তো এই ছিল আজকে ক্লাসের সামারি। চলো এখন আমরা বিস্তারিত পড়ি, তাহলে তোমাদের অবশ্যই বুঝে আসবে যে সিম্পল কমপ্লেক্স কোন কতটা সহজ। হ্যাঁ, বাট একটা প্রবাদ আছে, প্র্যাকটিস টু প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। তুমি যত বেশি চর্চা করবা তত বেশি তুমি পারবা। বুঝতে পারছি? এই কারণে চর্চার কোনো ত্রুটি রাখা যাবে না। ওকে ভাইয়ারা, তো এখন আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, ফার্স্টে আমরা সিম্পল আলোচনা, আসলে সিম্পল সেন্টেন্সটা কি। এটার যদি অর্থ বোঝায়, যে বাক্যে একটি মাত্র ক্লজ আছে তাকে সিম্পল বাক্য বলে। এখন ভাইয়া বলতে পারো, ভাইয়া ক্লজ আবার কি? এটা তো জানি না ভাইয়া। তো ক্লজ যদি আমরা জানি, তো দেখো ক্লজটা কি। ক্লজ হলো একটি বাক্যে ততটুকু অংশ যতটুকুর মধ্যে একটি সাবজেক্ট ও ফাইনিটিভ ভার্ব থাকে। এখন বলতে পারো ভাইয়া ফাইনিটিভ ভার্ব আবার কি? ক্লোজই জানি না, তাহলে ফাইনিটিভ ভার্বকে আমরা শিখবো। তো ফাইনিটিভ ভার্ব দেখো, ফাইনেটিভ ভার্ব যে বাক্যে যে ভার্ব সাবজেক্টের নাম্বার পার্সন টেন্স অনুযায়ী তার ফর্ম পরিবর্তন করে তাকে ফাইনেটিভ ভার্ব বলে। যদি এক্সাম্পলটা আগে দেখে নিই, হি গোয়েস টু স্কুল। সাধারণত আমরা হি গোয়েস কেন হলো প্রশ্ন, এটা আমার। কারণ আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয়, হি সি ইট বা নাম থাকলে তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস ব্যবহৃত হয়। ওকে, তো হি আছে এখানে, তার মানে কি অবশ্যই ভার্বের সাথে ইয়েস যুক্ত হবে। হি গোয়েস টু স্কুল, তার মানে কি এটা সাবজেক্ট অনুযায়ী, নাম্বার অনুযায়ী এটা ভার্বের সাথে এস বা ইয়েস ব্যবহৃত হয়েছে, অথবা টেন্সের পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো দে গো টু দা স্কুল, দে গো টু স্কুল, এখানে আমরা কথা হলো দের পরে কেন আমরা এস দিলাম, কারণ দে হচ্ছে প্লুরাল ফর্ম, এই কারণে আমরা ভার্বের সাথে এস বা ইয়েস ব্যবহার করি নাই, এটাই সত্য। তো শি ওয়াজ হ্যাপি, সে সুখী ছিল। আমরা চাইলে কিন্তু এখানে ওয়ার ব্যবহার করবো, কঠিন কালেও নয়। কেন নয়? শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার সাথে সবসময় ওয়াজ ব্যবহৃত হয়। আশা করি বুঝতে পারছো ফাইনেটিভ ভার্ব কি। এখন ক্লোজটা দেখো, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি যে সে সৎ। এখন কথা হলো ভাইয়ারা, মেইন ক্লোজ হচ্ছে আই নো, আমি জানি। দেখো আই নো, এটা কিন্তু সাধারণত সেন্টেন্সটাকে, সাধারণত একটা সেন্টেন্সে দুইটা ফর্ম থাকে, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ আর একটা থাকে সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজটা মৌলিক বাক্যের মতো,
আমরা যখন ফিজিক্স কেমিস্ট্রিতে মৌলিক বাক্য পড়ছি না, যে সংখ্যা বা যে রাশি অন্য রাশির উপর নির্ভর করে না তাকে সাধারণত মৌলিক রাশি বলে, আর যে রাশি অন্য রাশির উপর নির্ভর করে তাকে যৌগিক রাশি বলে। হ্যাঁ, তো মেইন কথা হলো, মেইন ক্লোজ হচ্ছে আই নো, আমি জানি, শেষ কিন্তু। এখন হচ্ছে দ্যাট হি ইজ অনেস্ট, যে সে সৎ। এখন কথা হলো এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, এটা হলো মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ। বুঝতে পারছি এখানে কথা? এখানে দুইটা ক্লোজ, দ্যাট এর আগে একটা ক্লোজ, দ্যাট এর পরে একটা ক্লোজ, সাধারণত সাবজেক্ট আছে এবং ভার্ব আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো, যে বাক্যে একটি মাত্র ক্লোজ আছে তাকে সিম্পল বাক্য বলে, মানে একটা মাত্র সেন্টেন্স থাকলে সেটা সিম্পল বাক্য। ওকে, কমপ্লেক্স, যে বাক্যে দুটি ক্লোজ বা সাবঅর্ডিনেটিং কনজাংশনস থাকে, থট, সো দ্যাট, ইফ, আনলেস, বিকজ, সো ডট ডট দ্যাট, হু, ইজ, সিন্স, দ্যাট, হু, হুইচ, হট, হোয়ার, হাউ, অ্যাজ সুন অ্যাজ দ্বারা যুক্ত করা হয় তাকে কমপ্লেক্স বাক্য বলে। তার মানে কি, এখানে দুইটা ক্লোজ থাকবে এবং বাক্যের মাঝখানে অ্যাজ, সিন্স, দ্যাট, হু, হুইচ এগুলো থাকবে, অথবা প্রথমে থাকতে পারে। আর কম্পাউন্ড মানে কি, যে বাক্যে দুটি ক্লোজ বা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে, অ্যান্ড, বাট, ওয়ার, অ্যান্ড সো, নট অনলি ডটেড বাট অলসো ইত্যাদি থাকে, সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড বলবো। তার সহজ বাক্য বলতে পারে সিম্পল হচ্ছে একটা সেন্টেন্স থাকবে, আর কমপ্লেক্স হচ্ছে এটা দুইটা ক্লোজ থাকবে এবং অ্যান্ডস, হোয়ার, সরি অ্যান্ড না, হু, সিন্স, দ্যাট, হু, হুইচ এগুলো দ্বারা যুক্ত থাকবে। আর কম্পাউন্ড হচ্ছে যে দুটি বাক্যে ক্লোজ বা কোঅর্ডিনেট কনজাংশন থাকবে, অ্যান্ড, বাট, ওয়ার, অ্যান্ড সো এগুলো থাকবে। তো আগেই বলে নেই ভাইয়ারা, যদি আমরা ক্লাসটা করি, যদি আমাদের খাতাগুলো আমাদের কাছে না থাকে তাহলে কিন্তু আমরা অসুবিধায় পড়ে যাব। কারণ ভাই, প্র্যাকটিস টু প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। কারণ মানে কি, তুমি যত বেশি চর্চা করো তত বেশি পারবা। ক্লাস করলা বাট পড়লা না, এটা কিন্তু হবে না। তো যারা পরে ক্লাস করতেছো অবশ্যই তোমাদের অভিনন্দন। তো দেখো, অচিরেই তোমাদের সাথে নতুন টপিকে ক্লাস হবে এবং তোমরা যে যে টপিক পারো না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা এবং প্রশ্ন সলভ লাগলে সেগুলো বলবা। আশা করি পরবর্তী ক্লাস আমরা দিতে পারবো। তো এই ছিল ক্লোজ, তো বুঝাইছি ভাইয়ারা, যেটা সাবজেক্ট আর ফাইনেটিভ ভার্ব থাকে। ফাইনেটিভ ভার্বটা বুঝছো তোমরা অবশ্যই। সাধারণত এখানে দেখো আছে মেসি প্লেস ফুটবল, তার মানে কি মেসি ফুটবল খেলে। এখন বলতে পারো ভাইয়া এখানে মেসি কেন দিলেন, আমরা তো ব্রাজিলের সাপোর্টার, তো ওখানে নেইমারটা বসাই নাও, নেইমার প্লেস ফুটবল। এখন আবার নেইমারে ভাইয়ারা বলতে আরে ভাইয়া আমি তো পর্তুগালের সাপোর্টার, আমি তো রোনালদোকে ভালোবাসি, তো এখানে রোনাল্ডো ধরে নাও। তো আমার কথা ভাইয়ারা, খেলা খেলার মধ্যে থাকবে, বাট খেলা জানে আমাদের আত্মঘাতীর কারণ না হয়ে যায়। খেলা যেন আমাদের এটা যেন একটা সমস্যা না হয়ে যায়। খেলাটা বিনোদনের জন্য দেখো, বাট এটা নিয়ে আবার কেউ আবার মারামারি করো না, ঠিক আছে? তো মেসি প্লেস ফুটবল অথবা নেইমার প্লেস ফুটবল, তো রোনাল্ডো প্লেস ফুটবল, মানে এরা ফুটবল খেলে। তো এখানে সাবজেক্ট হচ্ছে মেসি, যেহেতু থার্ড পারসন এর বারবার এস ব্যবহৃত হয়েছে, বুঝতে পারছি ভাইয়া। এবং দিস ইজ এ ক্লোজ, এটা একটা কি, এটা একটা ক্লজ, বুঝতে পারছি? ওকে, তো এখন কিন্তু মেন থিম আমাদের, এখনো যারা খাতা কলম হাতে নাও না, অতি দ্রুত খাতা কলম হাতে নিয়ে নাও, এবং এখন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আমরা পড়তে যাচ্ছি। ওকে, তো সাধারণত ভাইয়া বলতে পারো সিম্পল, কমপ্লেক্স, এখানে আবার কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড মানে কি, বোঝানোর সুবিধার্থে কমপ্লেক্সটাকে বোঝালে সিম্পলটাকে বোঝানো সহজ হবে, এই কারণে এটাকে আমি এভাবে করে নিয়েছি। তো অবশ্যই তোমরা বুঝতে পারবা, একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। ওকে, তো কমপ্লেক্সে যদি দো বা অলদো থাকে, তার মানে যদিও, সিম্পল হবে ইনস্পাইট অফ ডিসপাইট, আমরা হয় ইনস্পাইট ব্যবহার করব অথবা ইনস্পাইট অফ ব্যবহার করব, বুঝতে পারছি? আর কম্পাউন্ডে ক্লোজ এবং বাট হবে, কি হবে, ক্লোজ এবং বাট হবে। ওকে, এক্সাম্পল যদি দেখি, ফর এক্সাম্পল, দো হি গট এ চান্স টু গো টু মালয়েশিয়া, যদিও সে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়েছিলেন, হি ডিড নট গো টু মালয়েশিয়া, সে মালয়েশিয়া যায় নাই। এখন কথা হলো ভাইয়া, দো আছে, তো ফার্স্টে চোখ বন্ধ করে দো আর অলদো থাকলে আমরা কি ইউজ করবো বলো, ইনস্পাইট অফ ডিসপাইট, আমার সাথে বলো, দো বা অলদো থাকলে কি ইউজ করবো, ইনস্পাইট অফ ডিসপাইট। ওকে, তো দো আছে এখানে, আমরা ইনস্পাইট অফ ব্যবহার করি, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, আমরা যে কোনো একটা দিতে পারি, বুঝতে পারছি ভাইয়া? এখানে আমরা ডিসপাইটও ইউজ করতে পারি। তো যার যেটা মনে চায় সে সেটা ইউজ করতে পারো, ডিসপাইটও দিতে পারো, ইনস্পাইটও দিতে পারো, এখানে কোনো তফাৎ নাই, বুঝতে পারছি ভাইয়ারা? তো ইনস্পাইটও দিতে পারো, ডিসপাইটও আমরা ইউজ করতে পারি, বুঝতে পারছি? তো দো থাকলে ইনস্পাইট অফ ডিসপাইট। তো এখন তার বাদে কি হবে তাহলে ভাইয়ারা, এরপরে যেহেতু এখানে হি আছে, সাধারণত আমরা জানি হি হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে হিম, পজিটিভ হিজ, তো আমাদের পজিটিভ ফর্ম লাগবে, একটা কি লাগবে, পজিটিভ ফর্ম, যদি এখানে থাকে তাহলে দিবা, না থাকলে দিবা না। ইনস্পাইট অথবা ডিসপাইট, হিজ গেটিং, সাধারণত এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কি হবে, ইনস্পাইট অফ ডিসপাইট থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এটা আগে একটু বলে নি। হিজ গেটিং এ চান্স টু গো টু মালয়েশিয়া, মানে ইনস্পাইট অফ ডিসপাইট, মানে সে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাওয়া সত্ত্বেও হি ডিড নট গো টু মালয়েশিয়া, সে মালয়েশিয়া
মানে মালয়েশিয়া সে কি করে নাই, মালয়েশিয়া যায় নাই। বুঝতে পারছি কথা? তার মানে আমাদের প্রশ্ন হচ্ছে দো বা অলদো থাকলে আমরা ডিসপাইট ইউজ করব অথবা ইনস্পাইট ইউজ করব। বুঝতে পারছি? তো এখানে তো সহজ, হি গট এ চান্স টু গো টু মালয়েশিয়া, এখানে বাট ইউজ করব। আমরা জানি বাট ব্যবহার করলে বাটের আগের যে সেন্টেন্স বাটের পরের সেন্টেন্স দুটাই কিন্তু ভিন্ন রূপ হবে। কারণ বাটের আগে যদি পজিটিভ হয় বাটের পরে হবে নেগেটিভ, মানে বাটের আগে যদি অ্যাফার্মেটিভ হয় বাটের পরে হবে নেগেটিভ। যেমন দেখো, হি গট এ চান্স টু গো টু মালয়েশিয়া, সে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়েছিলেন, ওকে, বাট হি ডিড নট গো দেয়ার, কিন্তু সে সেখানে যায় নাই। হি ডিড নট গো টু মালয়েশিয়া দিতে পারে, আমরা দেয়ার ইউজ করছি যেহেতু মালয়েশিয়ার এই কারণে দেয়ার ইউজ করছি। ওকে, সো সেকেন্ড অপশন, হোয়েন অ্যাজ সিন্স প্লাস ক্লোজ। হোয়েন মানে হচ্ছে হলো এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। দেখো, অ্যাজ হি ওয়াজ টায়ার্ড হি ওয়েন্ট টু বেড, তার মানে ক্লান্ত হওয়া সত্ত্বেও হি মানে ক্লান্ত মানে অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, যেহেতু সে ক্লান্ত, হি ওয়েন্ট টু বেড, সে মানে বিছানায় গিয়েছে। এখন কথা হলো ভাইয়েরা, যখন অ্যাজ, হি, হোয়েন, অ্যাজ, সিন্স এগুলো থাকবে তো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে। তো ভাইয়া বলতে পারো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আবার কি? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত। প্রেজেন্ট পার্টিসিপল কি ভাইয়া বলো? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হলো ভাইয়া ভার্বের সাথে আইএনজি যুক্ত। কি হবে বলো? ভার্বের সাথে আইএনজি যুক্ত। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি বলো? প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কি হবে? আইএনজি যুক্ত হবে। যেমন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, যেহেতু সে ক্লান্ত, হি ওয়েন্ট টু বেড, সে মানে বিছানায় গিয়েছিল। কথা হলো বিং, যেহেতু আমার আরেকটা বলে নেই ভাইয়ারা, এটা তোমাদের জানা প্রয়োজন, যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি থাকে তাহলে এখানে হবে হলো বিং ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব বলো? আমরা বিং ইউজ করব, বিং। আর যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কিভাবে হ্যাভিং ব্যবহার করব। কি ব্যবহার করবো ভাই বলো? হ্যাভিং ইউজ করব। এটা জানা প্রয়োজন একটু। বুঝতে পারছি? এটা একটু নোট করে নিও, এটা একটু নোট করে নিও, কারণ অ্যামিজ আর ওয়াজ ওয়ার থাকলে বিং ব্যবহৃত, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং ব্যবহৃত হয়। এস যেহেতু এটা ওয়াজ আছে এখানে আমরা বিং ইউজ করছি। বিং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড। বুঝতে পারছি? কারণ আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত দ্বারা সেন্টেন্স গঠিত হয়। ক্লোজ এন্ড দ্বারা হবে হি ওয়াজ টায়ার্ড and he went to bed. আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, ক্লোজ নাম্বার 3, ক্লোজ মানে 3, ক্লোজ প্লাস সো দ্যাট প্লাস ক্লোজ। ক্লোজ মানে তো বুঝছো, মানে একটা সাবজেক্ট আর ফাইনাইটিভ বার্তা দাও। হি স্টাডিজ হার্ড, সে কঠোরভাবে লেখাপড়া করে, সো দ্যাট যাতে হি ক্যান পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতে পারে। এখন প্রশ্ন হলো ভাইয়া, সাবজেক্ট হবে ভার্ব হবে ডট ডট টু ডট ডট ভার্বের বেস ফর্ম। তাহলে হি স্টাডিজ হার্ড, সে কঠোর পরিশ্রম করে, টু পাস দ্য এক্সাম, পরীক্ষায় পাস করতে। এখন প্রশ্ন হলো ভাইয়া, আমরা মনে এর আগে তোমাদের আমার ক্লাস কিন্তু রাইট ফর্ম ভার্বে একটা ক্লাস আছে, তাহলে তোমরা করতে পারো, কারণ টু ব্যবহার করলে তারপর অবশ্যই ভার্বে বেস ফর্ম ব্যবহৃত হয়। বুঝতে পারছি? ওকে, এখানে হবে হলো, দেখো, হি স্টাডিজ হার্ড এন্ড সো হি পাস দ্য এক্সাম। কথা বুঝাতে পারছি ভাইয়ারা? কারণ এন্ড এর পরে, এন্ড এর আগে এবং পরে দুইটা সেম সেন্টেন্সই হবে। এন্ড এর আগে দেখো এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এন্ড এর পরে দেখো এই যে হি পাসেস দ্য এক্সাম, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো নাম্বার 4, সাবজেক্ট প্লাস ভার্ব বিকজ প্লাস ক্লজ। এনে কজ হবে মানে কারণ যুক্ত একটা ক্লজ হবে। হি ফেইলড বিকজ হি ওয়াজ ইল, সে পরীক্ষায় সে ফেল গিয়েছিল কারণ হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। তার মানে অবশ্যই পরীক্ষার কথা বলছে, পরীক্ষা তো উল্লেখ করে নাই, না করে সমস্যা নাই। হি ফেলড এক্সাম দিতে পারতো, হি ফেলড ইন দ্য এক্সাম বিকজ হি ওয়াজ ইল, সে পরীক্ষায় ব্যর্থ হয়েছিল অথবা ফেল করেছিল কারণ সে অসুস্থ ছিল। এটা যদি হয় তাহলে সাবজেক্ট লাগবে আমার এখানে, সাবজেক্ট হি, এরপরে বিকজ অফ, ডিউ টু, ওয়ং টু, ফর, অন অ্যাকাউন্ট অফ, ফেটস বা ওয়ার্ড ইউজ করতে পারি আমরা। দেখো হি ফেইলড, ভার্ব দিত, হি ফেইলড বিকজ অফ ইলনেস, ইলনেস একটা ওয়ার্ড, অথবা আমরা ফেটস দিতে পারি। বুঝতে পারছি? এখানে আমরা চাইলে কিন্তু আমরা দিতে পারতাম হচ্ছে হি ওয়াজ ইল, সে অসুস্থ, কারণ ফেটস আমরা দিতে পারতাম। তার মানে কি, হি ফেইলড বিকজ অফ ইলনেস, সে অসুস্থ থাকার সত্ত্বে, অসুস্থ থাকার কারণে সে পরীক্ষায় ফেল করেছে অথবা ব্যর্থ হয়েছে। এটা যদি আমরা কম্পাউন্ড দেখি অ্যান্ড সো হবে। কি হবে? অ্যান্ড সো হবে। এটা একটা মনে রাখবে, একটু তোমাদের অবশ্যই একটা ট্রিকি বলে দিন, ক্লাসটা শেষ করে নিই, তোমরা আমার পাশে থাকো, অবশ্যই ট্রিকিটা কিন্তু লাস্টে বলে দেব ইনশাল্লাহ। তো হি ওয়াজ ইল অ্যান্ড সো হি ফেল, দেখছো এখানে কথা, অ্যান্ড সো দিছি এবং অ্যান্ড এর আগে পরে দুইটা কিন্তু সেম সেন্টেন্স, কারণ এটা দেখো এটা হলো পাস্ট আর এটা হচ্ছে হলো এটাও পাস্ট। বুঝাতে পারছি? হি ওয়াজ ইল
সে অসুস্থ ছিল অ্যান্ড সো তাই হি ফেল, সে ফেল করেছে। তো নাম্বার 5 নাউন প্লাস হু হুইচ প্লাস বি বার প্লাস অ্যাডজেক্টিভ। এখন কথা হলো হু আর হুইচ কোথায় ব্যবহৃত হয়? সাধারণত ব্যক্তির ক্ষেত্রে হু ইউজ হয়। ভাইয়ারা তোমরা একটা নোট করে দিও, হুর ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে হু ইউজ হয়, আর হুইচ হচ্ছে বস্তুর ক্ষেত্রে হুইচ অথবা ইউজ হয়। আর ব্যক্তি আর বস্তু দুটার ক্ষেত্রে দ্যাট ইউজ হয়। কি ইউজ হয়? দ্যাট এখানে আমরা দেই নাই, তো তোমরা একটু জেনে নিও। ওকে, তাহলে অ্যান্ড হবে হু হুইচ হবে প্লাস বি বার প্লাস অ্যাডজেক্টিভ হবে। তো দ্য ম্যান হু ইজ অনেস্ট ইজ রেসপেক্টেড। এন্ড প্রশ্ন হলো ভাইয়া দেখো, দ্য ম্যান হু ইজ অনেস্ট ইজ রেসপেক্টেড। এন্ড প্রশ্ন হচ্ছে যেহেতু নাউন প্লাস হু হুইচ প্লাস বি বার প্লাস অ্যাডজেক্টিভ আছে, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে। তার মানে কি দেখো, অ্যাডজেক্টিভ হচ্ছে কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার মানে এই যে দ্য অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড, তার মানে সৎ মানুষেরা সম্মানিত। বুঝতে পারছি? কারণ হু ইজ এটার পরে হুর পরে সাধারণত একটা বার ব্যবহৃত হয়, আর যেহেতু এটা মানুষের ক্ষেত্রে হু ব্যবহৃত হয়েছে, যদি এটা বস্তু হলো নিশ্চয়ই এটা হুইচ ইউজ হতো। তো নাম্বার 6 নাম্বার নাউন প্লাস হু হুইচ প্লাস বি বার অ্যাডজেক্টিভ প্লাস যাকে বলে এটাকে বলে হচ্ছে হলো, এখানে সেন্টেন্স হবে অ্যাপোজিটিভ। কি হবে? অ্যাপোজিটিভ হবে। এখন বলতে পারি অ্যাপোজিটিভ আবার কি ভাইয়ারা? কারণ অ্যাপোজিটিভ হচ্ছে তোমার এখানে আমাদের অ্যাপোস্ট্রফের কথা বলছে, অ্যাপোস্ট্রফ হবে। তো এখন দেখো নাউন প্লাস হু হুইচ প্লাস বিবার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাপোজিটিভ বা অ্যাপোস্ট্রফ যদি বলি করিম, দেখো এই যে কমা, হু ইজ এ ডক্টর ইজ কাইন্ড। তার মানে করিম, হ্যাঁ, হু ইজ এ ডক্টর, আমি আগেই বলছি ব্যক্তির ক্ষেত্রে হু ইউজ হয় আর বস্তুর ক্ষেত্রে হু ইজ ইউজ হয়। তার মানে করিম হু ইজ এ ডক্টর, করিম যে একজন ডাক্তার, ইজ কাইন্ড খুবই দয়ালু। বুঝতে পারছি? তার নাউন প্লাস অ্যাপোজিটিভ হবে, তার মানে করিম, তারপরে অ্যাপোজিটিভ শব্দ হতে এ ডক্টর ইজ কাইন্ড, তার মানে করিম এ ডক্টর ইজ কাইন্ড। এখানে কিন্তু কমা দিয়ে ইউজ করে না, এটা গুলো কমা বা অ্যাপোস্ট্রোফ আমরা বলতে পারি। এটা দ্বারা সেন্টেন্সটাকে তোমার হচ্ছে হলো, এটাকে বলো হচ্ছে যদি এখানে দেখো করিম হু ইজ এ ডক্টর হি ইজ কাইন্ড, সে মানে করিম একজন ডাক্তার যিনি দয়ালু, এখানে করিম এ ডক্টর ইজ কাইন্ড। বুঝতে পারছি ভাইয়ারা? তো এটা আবার বলতে পারবো এটা আবার কম্পাউন্ড নাই কেন? কারণ সাধারণত যে কম্পাউন্ড এগুলোর ওইভাবে হয় না, আর সাধারণত কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা অ্যান্ড ইউজ করবো। বুঝতে পারছি? তো রুল নাম্বার 7 সো প্লাস অ্যাডজেক্টিভ দ্যাট প্লাস ক্লোজ নাউন অথবা প্রোনাউন ক্যান নট অথবা কুড নট ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। তো দেখো হি ইজ সো উইক, সে এতই দুর্বল, দ্যাট যে সে ক্যান নট পারে না ওয়াক মানে হাঁটতে। তাহলে হি ওয়াজ সো উইক, সে এতটাই দুর্বল যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। সো সেক্ষেত্রে হবে টু ডট ডট টু ব্যবহৃত হবে। হি ইজ সো উইক ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। কথা হলো ভাইয়া দেখো টু ডট ডট অ্যাডজেক্টিভ, এই যে টু অ্যাডজেক্টিভ আবার টু ওয়াক ভার্বের বেস ফর্ম। বুঝতে পারছি কথা? তো এটা যদি আমরা কম্পাউন্ড করি, ভেরি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস ক্লোজ, যেমন দেখো হি ইজ ভেরি উইক, সাধারণত টুর পরেই পরিবর্তে ভেরি ইউজ হয়েছে। বুঝতে পারছি কথা? তার মানে এখানে আমরা দিতে পারি, এই যে দেখো এটা একটু ইন্ডিকেট করে দিই, দেখো হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। হি ইজ ভেরি উইক, সে খুবই দুর্বল, অ্যান্ড ক্যান নট ওয়াক, অ্যান্ড ক্যান নট ওয়াক। এখন কথা হলো ভাই দেখছো কথা, এই যে এখানে মানে আমাদের কমপ্লেক্সটাকে যদি আমরা দেখি হি ইজ সো উইক দ্যাট, এই দ্যাট এর জায়গায় আমরা অ্যান্ড দেব, এবং সাধারণত হি দেওয়ার প্রয়োজন নাই। কেন? কারণ অ্যান্ড এর আগে যে সাবজেক্ট ওই একই ব্যক্তির কথা বলা হয়েছে, দেখেন অ্যান্ড এর পরে সাবজেক্টটা উর্জ আছে। ঠিক আছে কথা? তো 8 নাম্বার দেখো সোর প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস ক্লোজ, আর দেখো এখানে নাউন বা প্রোনাউন হবে ক্যান নট অথবা কুড নট বা বেস ফর্ম ব্যবহৃত হবে। এখানে টু ডট ডট অ্যাডজেক্টিভ প্লাস ফর প্লাস নাউন বা প্রোনাউন প্লাস টু বার ভেরি, মানে সেমই, শুধু একটু ডিফারেন্ট হবে। যেমন দেখো এক্সাম্পল দেখো, দ্য ব্যাগ ইজ সো হ্যাভি, তার মানে হচ্ছে ব্যাগটা খুবই ভারী, দ্যাট আই ক্যান নট ক্যারি ইট, আমি এটা বহন করতে পারি না। আই ক্যান নট মানে কি পারি না, ক্যারি মানে বহন করা, ইট মানে এটা। বুঝতে পারছি? তো এখন এটা যদি আমরা সিম্পলটা করি, তাহলে দেখো এখানে হবে দ্য ব্যাগ ইজ, এই যে সোর পরিবর্তে এই যে সো আছে না ভাইয়ারা, এই যে সোর পরিবর্তে আমরা ইউজ করবো হচ্ছে হলো টু। দ্য ব্যাগ ইজ টু হ্যাভি, তার মানে এখানে হবে হলো টু হবে। তাহলে দ্য ব্যাগ ইজ টু হ্যাভি ফর মি, আমার কাছে এতটাই ভারী, টু ক্যারি, আমরা ক্যারি লাস্টে ইট দিতে পারি, সমস্যা নাই, ইট দিলে সমস্যা নেই, এটা বহন করতে পারি না। বুঝতে পারছি?
তো এখন কথা হলো, এটা দেখো, এটা যদি আমরা কম্পাউন্ড করি দাও, ভেরি অ্যাডজেক্টিভ নাউন প্লাস ক্লজ, দাও দ্য ব্যাগ ইজ ভেরি হ্যাভি, ব্যাগটা খুবই ভারী, অ্যান্ড এবং আই ক্যান নট ক্যারি ইট, আমি এটা বহন করতে পারি না। সাধারণত যখন কম্পাউন্ড করব তখন সাধারণত এটা কিন্তু আমাদের কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করাটা সহজ, আর সাধারণত কমপ্লেক্স থেকে সিম্পল করাটা ইজি, এই কারণে তোমাদের বোঝানোর সুবিধাটা আমি এটা করেছি। ওকে, রুল নাম্বার 9, হোয়েন প্লাস ক্লজ সাবজেক্ট প্লাস বিবার প্লাস টাইম যদি থাকে সেক্ষেত্রে আমাদের হবে প্রিপোজিশনাল ফ্রেজ, আর কম্পাউন্ড অ্যান্ড হবে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্ড হয়, শুধু দুইটা জায়গায় চেঞ্জ হয়, লাস্টে টিকিটা বলে দেবো। যেমন দেখো, হোয়েন দ্য সান সেট, যখন সূর্যাস্ত হয়েছিল, বাট বার্ডস রিটার্ন, তার মানে কি পাখিরা ফিরে এসেছিলেন। তো পাখির কথা মনে পড়লো, আমরা যদি পাখির মতো নিষ্পাপ হতে পারি, আল্লাহ অবশ্যই আমাদের রিজিক দেবেন। সকালবেলা পাখিরা কিচিরমিচির আওয়াজে বের হয়ে যায়, রাতে তাদের যে থলি আছে স্থলি ভর্তি খাবার নিয়ে ফিরে আসে, তাদের রিজিকের জন্য কোনো রিজার্ভ ব্যাংক নাই, তা আল্লাহ তাদের চালাইছে না, আল্লাহ আমাদেরও চালাবে ইনশাল্লাহ যদি আমরা পাখির মতো নিষ্পাপ হতে পারি। তো দেখো, হোয়েন দ্য সানসেট, যখন সূর্য অস্ত যায়, হি দ্য বার্ডস রিটার্ন, তার মানে সূর্য অস্ত গেলে কি হয়, যখন সন্ধ্যা নেমে আসে তখন দ্য বার্ডস পাখিরা ঘরে ফিরে আসে। এটা প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারা শুরু হবে, সাধারণত এটা আমরা বলবো অ্যাট সানসেট, দ্য বার্ডস রিটার্ন। এটা যদি আমরা কম্পাউন্ড করি, দ্য সানসেট অ্যান্ড দ্য বার্ডস রিটার্ন, দ্য সানসেট অ্যান্ড দ্য বার্ডস রিটার্ন, বুঝতে পারছি ভাই? এটা অ্যান্ড দ্বারা দুইটা সেন্টেন্সকে আমরা যুক্ত করছি, এটা হচ্ছে কম্পাউন্ড, আর এটা হচ্ছে হলো সিম্পল সেন্টেন্স একটা সাধারণ। এটা দেখো, হোয়েন দ্বারা ব্যবহৃত, আমি ফার্স্টেই বলছিলাম হোয়েন, হু, দ্যাট এগুলো থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এগুলা বুঝতে পারবো তোমরা। তো নাউন প্লাস রিলেটিভ ক্লজ, হু, হুইচ প্লাস ভার্বের বেস ফর্ম থাকবে, যেমন দেখো, আর এটা থাকবে নাউন প্রেজেন্ট পার্টিসিপল, মানে প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত, এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল, বুঝতে পারছি? আর এখানে এন্ড হবে, যেমন দেখো, দ্য বয় হু ইজ প্লেইং ফুটবল ইজ মাই ব্রাদার, দ্য বয় ওই বালকটা যে বল খেলতেছে সে আমার ভাই হয়। তো এখন দেখো, নাউন প্লাস রিলেটিভ ক্লজ, হু, হুইজ, আমি আগেই বলছি হু কখনো ইউজ হয়, ব্যক্তির ক্ষেত্রে হু ইউজ হয়, আর বস্তুর ক্ষেত্রে হুইজ ইউজ হয়। এটা যদি আমরা সিম্পল করি, নাউন প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, যেমন দেখো, দ্য হি বয়, সে বালক, এখানে আমার কথা হলো, এখানে আমরা হি বয় না দিয়ে আমরা দিতে পারি হচ্ছে হলো এখানে হি, তাহলে ভয়েস হবে, তো হি না দিয়ে আমরা এখানে দা ইউজ করে দিই, দা বয়, এখানে হবে হলো দা হবে। যেমন দেখো, দ্য বয় প্লেইং ফুটবল, মানে বালকটি ফুটবল খেলতেছে, ইজ মাই ব্রাদার, সাধারণত এই দা বয় হচ্ছে নাউন, আর এই যে প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, বুঝতে পারছি ভাইয়া? এটা সাধারণত এখানে হয়েছে যে দ্য বয় প্লেইং ফুটবল ইজ মাই ব্রাদার, আর এটা দেখো, দ্য বয় ইজ প্লেইং ফুটবল অ্যান্ড হি ইজ মাই ব্রাদার, কথা বুঝতে পারছি? বালকটি যে, দ্য বয় ইজ প্লেইং মানে বালকটি বল খেলতেছে এবং সে আমার ভাই হয়। তো নাম্বার 11, নাউন প্লাস রিলেটিভ ক্লজ, হু, হুইচ, বি বার প্লাস ভার্বে বি থ্রি, মানে পার্টিসিপল ফর্ম হবে এটা, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু ভার্বে বি থ্রি, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত, আর ভার্বের বেস ফর্মের সাথে কিন্তু সবসময় আইএনজি যুক্ত হয়। আমার একটা ক্লাস আছে বেস ফর্ম, ভার্বে বেস ফর্ম, ভার্বে পাস্ট পার্টিসিপল, পাস্ট ফর্ম, ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম, তোমরা চাইলে B1 B2 B3 দেখে নিতে পারো, আমার ক্লাস আছে। যেমন দেখো, কমপ্লেক্সে দ্য বুক, এই দেখো বই, যখন বই এসে তখন কিন্তু হুইজ ব্যবহার করছে, হু কিন্তু ইউজ করিনি, এটা কিন্তু একটু মাথায় রেখো। দ্য বুক হুইচ ওয়াজ রিটেন বাই হিম ইজ ফেমাস, রাইটেন বা রিটেন আমরা যেটাই বলি, কারণ যে বইটা আমাকে দ্বারা লেখা হয়েছিল সেটা খুবই বিখ্যাত। এখন কথা হলো, দেখো, নাউন প্লাস পাস্ট পার্টিসিপল, তার মানে দ্য বুক রিটেন বাই হিম, আমাকে দ্বারা বইটা লেখা হয়েছিল, ইজ ফেমাস, সেটা বিখ্যাত, তার মানে বিখ্যাত বই আমাকে দ্বারা লেখা হয়েছিল, এখানে দ্য বই রিটেন বাই হিম, রাইটেন বাই হিম, এখন আমাকে দ্বারা লেখা হয়েছিল। তো এটা চাইলে এখানে আমরা এন্ড দ্বারা যুক্ত করে দিতে পারি। রুল নাম্বার 12, ইফ প্লাস ক্লোজ অ্যাফার্মেটিভ, এনে বাই প্লাস জিরান্ট, এটা হচ্ছে ক্লজ বেস ফর্ম প্লাস এন্ড প্লাস ক্লজ। তো সর্বক্ষেত্রে শুধু এন্ডই ব্যবহৃত হয়, শুধু দুইটা জায়গায় চেঞ্জ, তিনটা জায়গায় চেঞ্জ আছে এন্ড আর ওর এর ব্যবহার। তো দেখো, আর বাটের ব্যবহার আছে। তো ইফ দ্বারা যদি দেখি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান সাকসিড, তুমি সফল হতে পারো। এখন কথা হলো, ইফ যুক্ত যদি সেন্টেন্স থাকে ওটা বাই প্লাস জিরান্ট হবে। আমি আগার বলতেছি, ইফ প্লাস যদি সেন্টেন্স থাকে যার সেটা যদি অ্যাফার্মেটিভ হয় অবশ্যই বাই প্লাস জিরান্ট হবে। কি হবে ভাইয়া বলো? বাই প্লাস জিরান্ট হবে। যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান সাকসিড, তুমি সফল হতে পারো। বাই প্লাস জিরান্ট, দেখো
বাই ওয়ার্কিং, বাইয়ের প্লাস অবশ্যই ভার্বের সাথে আইন, তাহলে বাই ওয়ার্কিং হার্ড মানে কঠোর পরিশ্রম করলে ইউ ক্যান সাকসেস, সফল হতে পারো। এটা ক্লজ হবে যেমন ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসেড, ইউ উইল সাকসেড, তুমি সফল হবে, তার মানে পরিশ্রম করলে সফল। সাধারণত এটা হলো প্রেজেন্ট টেন্সে। আমার কন্ডিশনাল একটা সেন্টেন্স মানে কন্ডিশনাল ক্লাস আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এখানে প্রেজেন্ট কন্ডিশনাল প্রেজেন্ট কন্ডিশনাল হলে আর পরবর্তী সেন্টেন্সটা ফিউচার টেন্সের হয়। ওকে, নাম্বার 13, ইফ প্লাস ক্লজ নেগেটিভ হলে বা আনলেস প্লাস ক্লজ অ্যাফার্মেটিভ হলে উইদাউট প্লাস জিরান্ট হয়। তার মানে ইফ প্লাস ক্লজ অ্যাফার্মেটিভ হলে বাই প্লাস জিরান্ট, আর ইফ প্লাস ক্লজ নেগেটিভ হলে উইদাউট প্লাস জিরান্ট, ক্লজ প্লাস ওয়ার প্লাস ক্লজ। তার মানে নেগেটিভ হলে ওয়ার ব্যবহৃত হয়, বাকি ক্ষেত্রে কিন্তু অ্যান্ড ব্যবহৃত হয়। তো দেখো, ইফ ইউ ডোন্ট স্টাডি, যদি তুমি লেখাপড়া না করো, ইউ ক্যান নট পাস, তুমি পরীক্ষায় পাস করবে না। আবার দেখো এখানে বলছে আনলেস ইউ স্টাডি, যদি লেখাপড়া না করো, ইউ ক্যান নট পাস, পরীক্ষায় পাস করবে না। তো একই কথা, তো এটা নেগেটিভ ফর্ম থাকলে উইদাউট প্লাস জিরান, তাহলে উইদাউট স্টাডিং ইউ ক্যান নট পাস, লেখাপড়া ছাড়া পরীক্ষায় পাস করতে পারে না। তো স্টাডি অর ইউ ক্যান নট পাস, লেখাপড়া, এখানে আমরা সাবজেক্ট ইউজ করি, ইউ স্টাডি অর ইউ ক্যান নট পাস, কি কথা। তো এবং নেক্সট ওয়ান, নাম্বার 14, হোয়েন স্ল্যাশ এস স্ল্যাশ সিন্স প্লাস বি ক্লজ যদি হয়, আর এটার আমাদের যে সিম্পল আছে নাউন প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইনজি যুক্ত ফ্রেজ প্লাস ক্লোজ হবে, আর কম্পাউন্ডে ক্লোজ এন্ড সো প্লাস ক্লোজ হবে। যেমন হোয়েনের পরে কিন্তু অবশ্যই মানে সাবজেক্ট ব্যবহৃত হয়। হোয়েন দ্য সান রোজ, যখন সূর্য উঠেছিল, উই স্টার্টেড আওয়ার জার্নি, আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। এটা যদি আমাদের সিম্পল হয় দ্য সান রাইজিং, কেন আবার বলতেছি কিন্তু ভাইয়ারা, কারণ প্রেজেন্ট পার্টিসিপল হলে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। আমি আবার বলতেছি, প্রেজেন্ট পার্টিসিপল হলে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, হোয়েন আর সিন্স থাকলে এটা ভার্বের সাথে আইনজি যুক্ত হবে। দ্য সান রাইজিং উই স্টার্টেড আওয়ার জার্নি, আর অ্যান্ড সো হবে দ্য সান রোজ উই স্টার্টেড আওয়ার জার্নি। এখন বলতে পারো ভাই সান রোজ হলো এখানে কেন, কারণ আমরা জানি অ্যান্ড এর আগে এবং পরে সেম সেন্টেন্স হয়। তো অ্যান্ড এর পরে আছে পাস্ট টেন্স, তাই অ্যান্ড এর আগে হবে পাস্ট টেন্স। আশা করি বুঝতে পারছো। তো নাম্বার 15, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই প্লাস ক্লোজ থাকলে এখানে হবে সাবজেক্ট ভার্ব প্লাস দ্য টাইম অফ, দ্য প্লেস অফ, দ্য ম্যানার অফ, দ্য রিজন, ফ্রেজ, এটসেট্রা। তো যেমন দেখো, আই নো, আমি জানি, হোয়েন হি ওয়াইল অ্যারাইভ, আমি জানি সে কখন অ্যারাইভ মানে পৌঁছাবে, বুঝতে পারছি, পৌঁছাবে। আর যেহেতু উইল দিছে তাই মানে ভবিষ্যতের কথা, এখানে হবে সাবজেক্ট প্লাস ভার্ব, যেহেতু এখানে বলছে পৌঁছানোর কথা, টাইম নির্দিষ্ট করছে, এখানে হবে আই নো দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল, মানে আই নো আমি জানি সে, এই যে দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল, নির্দিষ্ট সময় সে আগমন করবে বা পৌঁছাবে। আগমন না তো, পৌঁছানোর কথা বলছে, অ্যারাইভাল মানে পৌঁছানো। এখানে বলছে দেখো অ্যারাইভ মানে পৌঁছানো, তাহলে আই নো দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল। সাধারণত এখানে এই যে হোয়েন আছে, হোয়েনের পরিবর্তে আমরা দ্য টাইম অফ দিতে পারি, দ্য ম্যানার দিতে, যদি চরিত্রের ক্ষেত্রে হলো তাহলে আমরা ম্যানার দিতাম, আবার যদি কারণ হতো তাহলে রিজন আমরা ইউজ দিতাম। এখানে হবে দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল। অ্যান্ড সেকেন্ড ওয়ান 16, দোজ হু প্লাস বি বার প্লাস অ্যাডজেক্টিভ, হ্যাঁ দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট। যেমন দেখো, দোজ হু আর রিচ শুড হেল্প দোজ হু আর পুর, যারা ধনী তাদের উচিত গরিবদের সাহায্য করা। তার মানে যারা ধনী, দোজ হু আর রিচ শুড হেল্প দোজ হু আর পুর, তার মানে যারা ধনী তাদের উচিত যারা গরিব তাদের সাহায্য করা। এখানে হবে দা প্লাস অ্যাডজেক্টিভ, দা রিচ শুড হেল্প দ্য পুর, ধনীদের উচিত গরিবদের সাহায্য করা। আসলে বুঝতে পারছো হয়তো বা। তো দেখো নেক্সট অন 17 নাম্বার, ইফ প্লাস বি বার প্লাস ভার্ব অথবা অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস ক্লজ যদি হয়, এখানে হবে সিম্পল হবে শিওরলি, সার্টেনলি, আনডাউটেডলি, রিয়েলি, ফরচুনেটলি, আনফরচুনেটলি, ট্রুলি, এখানে হবে ট্রুলি, বললো একটু ট্রুলি এটসেট্রা অ্যাডভার্ব হবে। যেমন দেখো এক্সাম্পল যদি আমরা দেখি, ইফ ইজ সার্টেইন, এটা নিশ্চিত যে, ইফ ইউ সার্টেন যদি তুমি নিশ্চিত হও, দ্যাট হি উইল ইন, মানে ইফ ইজ সার্টেইন দ্যাট হি উইল উইন, এটা কিন্তু আগেই বলতেছি, কারণ হচ্ছে দেখো ইফ এর পরে বি ভার্ব ব্যবহৃত হবে, ইফ ইজ সার্টেইন, ইফ আমরা এখানে একটু ইফ ইট দিতে পারি আমরা, ইফ ইট ইজ অথবা হি সার্টেইন অ্যান্ড
এটা হয়, হি দিলেও চলে, এখানে না দিলেও চলে। ইফ যেহেতু দ্যাটের পরে হি আসে, ইফ ইজ সার্টেইন দ্যাট হি উইল উইন, এখানে এখন সিম্পলে হবে শিওরলি হি উইল উইন, নিশ্চিতভাবে সে জয়ী হবে। এখন কথা হলো ভাইয়ার দেখো এখানে ইফ ইজ সার্টেইন দ্যাট, মানে ইফের পরে বি বার ব্যবহৃত হয়েছে, এই যে বি বার ইজ, তারপর এখানে আছে হলো অ্যাড বা অ্যাডজেক্টিভ আছে, সার্টেইন আছে, এবং দ্যাট ব্যবহৃত ক্লজ ব্যবহৃত, কারণ হির সাথে এই যে এটা হলো সাধারণত ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ হয়েছে। সাধারণত এখানে দেখো শিওরলি সার্টেনলি এটা দিতে পারি, তাহলে শিওরলি হি উইল উইন, বুঝতে পারছি, নিশ্চয় সে জয় হবে। ক্লোজ অ্যান্ড ইট প্লাস অ্যাডজেক্টিভ, তখন হি উইল উইন অ্যান্ড ইট ইজ সার্টেন। তো ওই যে এখানে বললাম, এখানে যদি আমরা দিই ইট ইজ সার্টেন, হি উইল উইন, সাধারণত এখানে শিওরলি হি উইল উইন, আর এটা ক্লজ হবে হি উইল উইন, সে জয়ী হবে, অ্যান্ড ইট ইজ সার্টেন, এবং নির্দিষ্ট সময়, তার মানে কি আমাদের নির্দিষ্ট সময়ে আমরা জয়ী হব। আল্লাহ বলছে উদুনি আস্তাজিব লাকুম, ইউ ক্যান কল মি, আই উইল রেসপন্ড টু ইউ, যদি তোমরা আমাকে ডাকো অবশ্যই আমি তোমাদের ডাকে সাড়া দেব, রেসপন্স করব। এই কারণে আমাদের 24/7 আওয়ার্স আল্লাহকে বেশি থেকে বেশি ডাকা। অ্যান্ড লাস্ট ওয়ান কিন্তু ভাইয়েরা হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আর এখানে সিম্পল হবে বিসাইডস প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত, এবং কম্পাউন্ড হবে নট অনলি ডট ডট বাট অলসো। যেমন দেখো হোয়াইল টেকিং টি, চা খাওয়ার সময় আই টুক কফি, আমি কফি অর্ডার দিয়েছিলাম বা কফি চাচ্ছিলাম বা কফি নিয়েছিলাম, এরকম। তার মানে হোয়াইল টেকিং টি, হোয়াইলের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত, কোনো দেখা মেখা নাই, সেন্টেন্স মেকিং ক্ষেত্রে হোয়াইল থাকলে তারপর অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। হোয়াইল টেকিং টি আই টুক কফি, হোয়াইল থাকলে সিম্পলি বিসাইডস ব্যবহৃত হবে, বিসাইডস টেকিং টি সেম প্রশ্ন, বিসাইডস টেকিং টি আই টুক কফি। আর এখানে হবে নট অনলি হলে প্রথমে হবে আই টুক, সাধারণত পরবর্তী যে সেন্টেন্স ওটা প্রথমে হবে আই টুক নট অনলি টি বাট অলসো কফি, আমি শুধু চাই খাইনি কফি খেয়েছিলাম, তাহলে আই টুক নট অনলি টি, আমি শুধু চাই খাইনি বাট অলসো কফি, আমি কফিও খেয়েছিলাম। তো এই ছিল আজকের ক্লাস। শুধু একটা কথা মনে রাখবা ভাইয়ারা, সর্বক্ষেত্রে অ্যান্ড ব্যবহৃত হয়েছে, দুইটা জায়গায় অর ব্যবহৃত, একটা হলো ইফ প্লাস নেগেটিভ ক্ষেত্রে আমরা অর ব্যবহার করছি, কি ব্যবহার করছি, ওর, এটা একটু মাথায় রাখা প্রয়োজন। ওকে, আর একটা আছে সব যে অ্যান্ডি ব্যবহার হয়েছে, আর একটা প্রথমে আমরা যে ব্যবহার করছিলাম ওইটা, সেটা হচ্ছে যে বাট, এটা মনে রাখো ভাইয়ারা, যদি দো আর অলদো থাকে বাট ব্যবহার করা যায়। তো এই ছিল আজকে আমার ক্লাস। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ক্লাসটা কেমন হলো। আসলে মানুষ মাত্রই ভুল হতে পারে, তো আমারও যদি পড়ার মধ্যে যদি কোনো ধরনের উইকনেস থাকে তোমরা অবশ্যই বলবা, ইনশাল্লাহ আমি নেক্সট টাইম এর থেকে ভালো করার চেষ্টা করব। এবং পড়া যদি বুঝতে না পারো কমেন্ট করে জানিও, এবং নেক্সট টাইম অবশ্যই কোশ্চেন সলভ হবে। তোমাদের সবাইকে ইকরন একাডেমি থেকে শুভেচ্ছা, পাশে থাকার জন্য ধন্যবাদ, এবং ক্লাসটা করার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিউয়ার্স। তো সি ইউ সুন, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।